এসব ট্রাইব্যুনাল, আন্ডার অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি সবগুলোই হচ্ছে একটা ধোঁকা। পুরো নির্বাচন প্রক্রিয়াটা, নির্বাচন কমিশনের এ থেকে জেড পর্যন্ত এসআইআর যা প্রক্রিয়া চলছে পুরোটাই হচ্ছে স্ক্যাম। 2026 নির্বাচন যেটা হতে চলেছে সেটা বাঙালিকে ধোঁকা দিয়ে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি গভর্নমেন্ট এটাকে দখল করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারীর কথাতে বাংলা কথা বলার জন্য আমরাও রোহিঙ্গা বা বাংলাদেশি, তাহলে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা বাংলাদেশি, এ তো কোনো সন্দেহ নেই। আমরা মনে করছি এই শুভেন্দু অধিকারী, নির্বাচন কমিশন, অমিত শাহ, তারপরে নরেন্দ্র মোদী সবগুলোই হচ্ছে মাফিয়া, একটা করে মাস্তান, একটা করে গুন্ডা, দেশের জন্য ক্ষতিকারক একটা কীট। শুভেন্দু অধিকারী ডেরকাটি রোহিঙ্গার বার্তা দিয়ে অমিত শাহ ঘুষপেটিয়া বলে এক কথাই তারা মুসলিমদেরকে নিশানা করছে। মুসলিমদেরকে নিশানা করে বলতে যাচ্ছে যে মুসলিমরা সব বাংলাদেশি, তারা বাংলাদেশ থেকে জোরপূর্বক ভারতে এসছে, অর্থাৎ বাংলায় এসছে, সুতরাং তাদেরকে বের করে দেব। এবং এদেরকে আমি বলতে চাই, ইলেকশন কমিশন আজকে এই বিজেপিকে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসীন করার জন্য অপব্যবহার করছে। কেন অপব্যবহার করছে? কারণ এরা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে তথ্যর কথা বলে আজকে এই 91 লক্ষ বৈধ নাগরিককে বাদ দিল। কিসে? কোনো হিন্দু মহিলা বা কোনো মুসলিম মহিলা তারা বিবাহ হয়ে অন্য জায়গায় হস্তান্তর হলে স্বামীর লকআপ তাদের হয়। চ্যাটার্জি, ব্যানার্জি, খাতুন থেকে বিবি, আজকে মহিলারাই অধিকাংশ পশ্চিমবাংলার এই ভোটার নাগরিকত্ব থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। এসআইআরকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের নাম বেনাগরিক করে দেওয়া হয়েছে এবং তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে অথবা করে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এবং যে সমস্ত নাগরিকের নাম বাদ দিয়েছে তারা ধর্ণা মঞ্চে বসছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা স্লোগান তুলছেন, আগে ভোটার পরে ভোট। কিন্তু সেই সমস্ত স্লোগানকে কোনো রকমই গুরুত্ব দিচ্ছেন না শাসক থেকে কেন্দ্র কোনো দলই। অর্থাৎ বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার বদলে বিধানসভা নির্বাচন কিন্তু সঠিক সময়ে হচ্ছেন এবং যে সমস্ত নাগরিকদের নাম এখনও পর্যন্ত তারা তুলতে পারেনি বা তাদের ভোটার হিসেবে গণ্য হয়নি, তাদের এখনও আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে, তারা ঠিক কী বলছেন দেখুন প্রতিবেদনে। এসআইআরের ফলে আমরা দেখতে পেয়েছি বহু গরিব মানুষের নাম বাদ গেছে এবং তাদের নথিপত্র পাওয়া যাচ্ছে না। বিশেষ করে যারা মুর্শিদাবাদের নদী ভাঙনের কবলিত পড়ছে তারা এখন দেখুন, নির্বাচন কমিশন এখনও পর্যন্ত সঠিক গাইডলাইন্স দেয়নি, এক। দ্বিতীয় হলো, আমরা তো নির্বাচন কমিশনের আওতাধীন, যেখানে আমাদেরকে ডাকা হয়েছিল হিয়ারিংয়ে আন্ডার অ্যাডজুডিকেশনে। সে আন্ডার অ্যাডজুডিকেশনে আমরা একাধিক প্রমাণ দিয়েছি, তারপরে আমাদেরকে ট্রাইব্যুনালে রাখা হয়েছে। এসব ট্রাইব্যুনাল, আন্ডার অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি সবগুলোই হচ্ছে একটা ধোঁকা। পুরো নির্বাচন প্রক্রিয়াটা, নির্বাচন কমিশনের এ থেকে জেড পর্যন্ত এসআইআর যা প্রক্রিয়া চলছে পুরোটাই হচ্ছে স্ক্যাম। 2026 নির্বাচন যেটা হতে চলেছে সেটা বাঙালিকে ধোঁকা দিয়ে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি গভর্নমেন্ট এটাকে দখল করার চেষ্টা চালাচ্ছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে যেটা ভগবানগুলা, লালগুলার ওই যে চত্বরটাই, যেটা গঙ্গা নদীতে তলিয়ে গেছে, যে গ্রামগুলো নদী গিলে খেয়ে নিয়েছে গ্রামের পর গ্রাম, সেই সমস্ত মানুষের যে ঘর বাড়ি ভিটেমাটি কিছু নেই, তাদের ডকুমেন্টস থাকবে কোথায়? তারা এখনও পর্যন্ত সরকারি স্কুলে থাকছে, ঠিকমতো তাদেরকে জল যাওয়াচ্ছে না, ঠিকমতো তাদেরকে সরকারি যে সুবিধা সেটাও দেওয়া হচ্ছে না। তাহলে সেই মানুষগুলো ডকুমেন্টস পাবে কোথায়? এগুলো তো ভাবতে হবে। এগুলো বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশন তো এগুলো অন্যায় করছে। সেই অন্যায়ের সঙ্গে সঙ্গে যত রাজনৈতিক দল আছে যারা আজকে নির্বাচনের মাধ্যমে খেলা করছে, নির্বাচন প্রক্রিয়াতে ওরা প্রচার প্রসারে ব্যস্ত রয়েছে, তাদেরও একটা দায়বদ্ধতা থাকা দরকার যে এই যে সাধারণ মানুষ যাদের ভোটের দ্বারা ওরা নির্বাচিত প্রতিনিধি তৈরি হয়, তারাও পর্যন্ত মুখ এড়িয়ে নির্বাচন খেলায় মত্ত রয়েছে। এটা আমাদের জন্য বড় লজ্জার এবং ধিক্কার তাদের প্রতি, যাদেরকে আমরা ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করি, কিন্তু তারা প্রতিনিধি হয় নামে ওরা তাদের দাম দর হয়, কেনা বেচা হয়, এ দল থেকে ও দল, এ কালার থেকে ও কালার চেঞ্জ হয়, সব ঠিক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের জন্য ওরা 1%ও ভাবে না। এটাই বড় দুঃখের বিষয়। আপনি মুর্শিদাবাদে 22 জন এমএলএ আছে, 3 জন এমপি আছে, তারাও কোনো সময়ে যে ভেবেছে মুর্শিদাবাদবাসী
দেশবাসীর জন্য, শুধু বলছি যে হয়ে যাবে ভোটের এদিকে যদি না হয় তাহলে ভোটের পর করে দেব, রাজ্যে ক্ষমতায় আসলে তারা করে দেবে। এই যে মানুষকে মানে একটা ধোঁকা দিয়ে রেখেছে, এই ধোঁকাটা বড় একটা ধোঁকা। এই ধোঁকার বিরুদ্ধে মানুষকে জাগতে হবে, মানুষকে আওয়াজ তুলতে হবে। আপনারা স্লোগান তুলেছিলেন যে আগে ভোটার পরে ভোট, কিন্তু সেই ভোটারদেরই কোনো গুরুত্ব দিচ্ছেন না। শুভেন্দু অধিকারী আপনাদের রোহিঙ্গা বলছেন, অমিত শাহ ঘুষপেটিয়া বলছেন, এবং শুভেন্দু অধিকারী নিজেই 2 জায়গার প্রার্থী হয়েছেন, অথচ যারা ভোটাররা রয়েছেন তারাই এখনো ভোট দিতে পারেন। দেখুন, বিহারকে আমরা দেখেছি, আসামকে দেখেছি, পুরো স্ক্যাম করে মানুষকে ভোট অধিকার কেড়ে নিয়ে, নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে তারা ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় আসছেও। এটা ওদের একটা মানে ধোঁকা, মানুষের সঙ্গে বড় ধরনের স্ক্যাম করছে। শুভেন্দু অধিকারী বলছে যে আমরা মানে নির্বাচনের আগে থেকেই শুভেন্দু অধিকারী বলতে শুরু করেছে যে 1.5 কোটি রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে। মানে ওর কাছে পরিষ্কার যে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমরা বাংলাদেশি। মানে যে যারা এটা মনে করছে শুভেন্দু অধিকারীকে বাংলা কথা বলা বন্ধ করতে হবে। যারা গুজরাটি আর বিহারিদেরকে নিয়ে এসে আমাদের বাংলাকে দখল করতে চাইছে, যারা নিয়ে আসতে চাইছে তারাও কোনো এক জায়গাতে বাঙালি, কিন্তু শুভেন্দু অধিকারীর কথাতে বাংলা কথা বলার জন্য আমরাও রোহিঙ্গা বা বাংলাদেশি। তাহলে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা বাংলাদেশি, এ তো কোনো সন্দেহ নেই। আমরা মনে করছি এই শুভেন্দু অধিকারী, নির্বাচন কমিশন, অমিত শাহ, তারপরে নরেন্দ্র মোদী, সবগুলোই হচ্ছে মাফিয়া। একটা করে মাস্তান, একটা করে গুন্ডা, দেশের জন্য ক্ষতিকারক একটা কীট। এই কীট থেকে আমাদেরকে দেশকে বাঁচাতে হলে আন্দোলন করতে হবে, লড়াই দিতে হবে। এসআইআর করার পর থেকে শুভেন্দু অধিকারী বলছেন যে রোহিঙ্গা, এবং অমিত শাহ বলছেন যে ঘুষপেটিয়াদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি সামনে বিধানসভা নির্বাচন চলে এসছে, কিছুদিন পরেই ভোট, এবং যাদের নাম এখনো পর্যন্ত বিচারাধীন বা ডিলিটেড করে দেওয়া হয়েছে তারা কি তাহলে রোহিঙ্গা এবং ঘুষপেটিয়া হয়ে রয়ে গেল? আর অন্যদিকে শুভেন্দু অধিকারী 2 জায়গায় প্রার্থী হয়ে যাচ্ছে, একটা ভবানীপুর, একটা নন্দীগ্রাম। দেখুন, আজকে শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি রোহিঙ্গা, এবং অমিত শাহ তিনি বারবার পশ্চিমবাংলার রাজনীতিতে এসে একটাই কথা চিৎকার, সে বলছে घुसपैठिया को निकाल देना चाहिए। इस बार अगर हम लोग सत्ता में आए तो पूरा बॉर्डर क्लोज कर देंगे। তা আমার প্রশ্ন এই জায়গায়, শুভেন্দু অধিকারী 1.5 কোটি রোহিঙ্গার বার্তা দিয়ে অমিত শাহ ঘুসপেটিয়া বলে এক কথাই তারা মুসলিমদেরকে নিশানা করছে। মুসলিমদেরকে নিশানা করে বলতে যাচ্ছে যে মুসলিমরা সব বাংলাদেশি, তারা বাংলাদেশ থেকে জোরপূর্বক ভারতে এসছে, অর্থাৎ বাংলায় এসছে, সুতরাং তাদেরকে বের করে দেবো, তার জন্য আমরা এসআইআর করছি। আমি শুভেন্দু অধিকারী এবং অমিত শাহকে এটা বলতে চাই এবং বাংলার মানুষকে এটা বলে সজাগ করতে চাই, আচ্ছা বলুন তো, আজকে যে 91 লক্ষ আমার এবং আপনার ভাই বাদ গেল, যারা নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হলো, তারা বৈধ নাগরিক, তারপরেও তাদেরকে ডিলিট করে দেওয়া হলো, এই মানুষগুলোর তালিকায় কারা সব থেকে বেশি জানেন? আজকে হিন্দু সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হিন্দুরা আজকে বেশি বাদ পড়েছে, 65% হিন্দু, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। তাহলে যে শুভেন্দু অধিকারী, যে অমিত শাহ পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার জন্য মুসলিমদেরকে বারে বারে ঘুষপেটিয়া, রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা বলে যে এই পশ্চিমবাংলা অনেক রোহিঙ্গা এসছে, তাই তাদের মধ্যে মুসলিমদেরকে যে টার্গেট করা হয়েছিল হিন্দু ঐক্যের বার্তা দিয়ে, এখানে মুসলিম কোথায়? মুসলিম সংখ্যালঘু হয়ে গেছে নামের পর বাদ পড়ার দিক থেকে, কিন্তু হওয়ার কথা ছিল কি যে এই 91 লাখ মানুষই মুসলিম, এটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। সুতরাং এরা গরিবের বন্ধু না, কারণ এদেরই প্রোপাগান্ডা, এদেরই ছেলেপিলে। আজকে অমিত শাহ ছেলে বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে বসে আছে, সে ক্রিকেট খেলা করে, অথচ ক্রিকেটের কোনো ওয়াই বোঝে না, বিসিসিআই ক্রিকেট টিমের প্রেসিডেন্ট। সুতরাং এরা গরিবের বন্ধু না, এবং এদেরকে আমি বলতে চাই ইলেকশন কমিশন আজকে এই বিজেপিকে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসীন করার জন্য অপব্যবহার করছে। কেন অপব্যবহার করছে? কারণ এরা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে তথ্যর কথা বলে আজকে এই 91 লক্ষ বৈধ নাগরিককে বাদ দিল। কিসে? কোনো হিন্দু মহিলা বা কোনো মুসলিম মহিলা তারা বিবাহ হয়ে অন্য জায়গায় হস্তান্তর হলে স্বামীর লকআপ তাদের হয়, চ্যাটার্জি, ব্যানার্জি, খাতুন থেকে বিবি, আজকে মহিলারাই অধিকাংশ পশ্চিমবাংলার এই ভোটার নাগরিকত্ব থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে আপনার চ্যাটার্জি থেকে ব্যানার্জি হোক, ব্যানার্জি থেকে চ্যাটার্জি হোক, এটা তো আপনার একটা নামের বিষয়। তা বলে আপনাকে নাগরিকত্ব কেন ছিনিয়ে নেওয়া হবে? বলা হচ্ছে ফর্ম 6 আপনি অ্যাপ্লাই করুন। আমি কেন ট্রাইব্যুনালে আবেদন করব? আমি তো এর আগে 2-3 বার ভোট দিয়েছি, এবং যারা মানুষ তারাও তো ভোট দিয়েছে, তাহলে কেন তারা ট্রাইব্যুনালে আবেদন করবে? প্রশ্ন আরও একটা থেকে যায় যে এই যে মুর্শিদাবাদের পদ্মা ভাঙনে অসংখ্য মানুষ ঘর হারিয়ে ফেলেছে, তাদের ডকুমেন্টস তাদের পদ্মা নদীতে চলে গিয়েছে, আমফান ঝড় হয়, বড় বড় ঝড় হয়, দীঘাসহ সমুদ্র অঞ্চল
অঞ্চলের যে সমস্ত গরিব মানুষ যারা থাকে তাদের সমস্ত ঘরবাড়ি তলিয়ে যায়, তাদেরও ডকুমেন্টস নেই। মাতুয়া সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, এই সমস্ত মানুষ শিক্ষার হারে অনেক কম হয়। তাহলে এই সমস্ত মানুষ তাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট হয়তো কিছু জনের আছে, এবং তারা এই যে ট্রাইব্যুনাল বলেন, এসআইআর বলেন, এরা বোঝাই না যে এই শব্দগুলো কি। তাহলে এই মানুষদের উপায়গুলো কি হবে? আজকে 91 লক্ষ মানুষ, তাদেরকে বাদ দেওয়া, প্রথমে খসড়া তালিকা বার হলো, সেখানে দেখা হলো যে কিছু জন, কোনো রোহিঙ্গাই নেই। তারপরে এরা ইচ্ছাকৃতভাবে যে সমস্ত জায়গায় মুসলিম অধ্যুষিত, যে সমস্ত জায়গায় মাতুয়া অধ্যুষিত, অর্থাৎ সেই সমস্ত জায়গাগুলোকে বিজেপি যেখানে 1-2 হাজার ভোটে হেরেছিল, সেই হারা জায়গাগুলোতে এরা ব্যাপক হারে একটা মুসলিম ভোট কেটেছে, যাতে করে বিজেপি ক্ষমতায় আসে। আর তার জন্য আমরা পাক সরকার ধর্ণা মঞ্চের পক্ষ থেকে বারবার আমরা আজকে 40 দিন আমরা এই বাঙালি ভাই বোনেদের নাগরিকত্ব যেন ফিরে পাই, তার জন্য অবস্থানরত ছিলাম। এবং আগামী 14ই এপ্রিল আমরা ধর্মতলায় এক মহাসমাবেশের ডাক দিয়েছি, কারণ সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন একটাই আদালত খোলা থাকে, জনতার আদালত। জনতার আদালত সমস্ত কিছু বিচার করতে পারে। আজকে সুপ্রিম কোর্টও আমাদের প্রতি আস্থা নেই, সুপ্রিম কোর্টের প্রতি, কারণ সেখানকার জাজেরাও তারা যেন আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো দিক থেকে ন্যায় বিচার দিচ্ছেন না। তাই আমরা পথে নেমেছি। আগামী 14ই এপ্রিল পশ্চিম বাংলার মানুষকে বলবো, ছাত্র জনতাকে বলবো, ভাই আসুন, আমার মতন আপনার মতন ছাত্রদেরকে কিন্তু আপনারা আমাদের গ্রাম অঞ্চল থেকে বাপ মার এখানে পাঠিয়েছে। আমরা যদি না বুঝি তাদের বেদনা, এই 91 লক্ষ গরিব মানুষ এবং অনেক মধ্যবিত্ত মানুষের বেদনা যদি আমরা না বুঝি, বুঝবেটাকে? আসুন আমরা ওই দিন দলে দলে পায়ে পা মিলে ধুলো উড়িয়ে দলে দলে যোগদান করি কলকাতার ধর্মতলার মহাসমাবেশে। এবং আমরা বার্তা দেই, যতক্ষণ পর্যন্ত এই গণতন্ত্র বিরোধী এসআইআর বাতিল না হবে, যতক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার আমার ভাই বোনেদের নাগরিকত্ব ফিরিয়ে না দেওয়া হবে, আমরা ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। কোনোভাবেই আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। আসুন দলে দলে যোগ দিই। ভোট তো চলে এসছে, 23 আর 29-এ ভোট। সেই জায়গায় দাঁড়িয়ে বহু সংখ্যক মানুষের নাম এখনো পর্যন্ত বাদ। তারা কি তাহলে ভোট দিতে পারবে না, এটাই কনফার্ম? এখনও আগামীকাল 13ই এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানি আছে। প্রশ্ন উঠেছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা যায় কিনা, বিশেষ করে 27 লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যে ডিলিট করা হয়েছে, তাদের ভবিষ্যৎ কী, তারা ভোট দিতে পারবে কিনা? কারণ তারা তো অলরেডি প্রায় সবাই আপনার সেটা ট্রাইব্যুনালে চলে গেছে, আপিল করেছে, আপিল ট্রাইব্যুনালে গেছে। ফলে তাদেরটা এখনও পর্যন্ত বিচারাধীন, চূড়ান্ত রায় এখনও তাদের পক্ষে আসেনি, তাদের বিরুদ্ধে আসেনি। ফলে তাদের তো ভোট দেওয়া উচিত। সেই মর্মে সুপ্রিম কোর্ট আগামী 13 তারিখ, সেটা অর্থাৎ আগামীকাল, তার রায় দেবেন এবং সেখানে বলবেন যে তাদের ভবিষ্যৎ কী। তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর তারপরে এই যে দেখা গেল যে আন্ডার অ্যাডজুডিকেশান কারা বাদ দিল? সব জজ ম্যাজিস্ট্রেট, তারা নাকি সব বিচার করে একেবারে 27 লক্ষকে বাদ দিল। হিসাব বলছিল, অঙ্ক বলছিল যে ব্যাপারটা হচ্ছে এই যে 700 জন মতো বিচারক, 702 জন বিচারক জজ ম্যাজিস্ট্রেটরা যে সমস্ত বিচার করেছেন, তারা ঘন্টায় 25টা করে কেস দেখেছে। আপনি বলুন তো, 1 ঘন্টায় 25খানাকে কেস হ্যান্ডেল করা, তার ভিত্তিতে যাচাই বাছাই করে বাদ দেওয়া এবং রাখা, এটা কি কখনোই সম্ভব? কারণ একটা ফাইল 10টা 5টা 12টা 15টা যদি পাতা থাকে, 12টা পাতা ওলতাতে এবং পড়তে কত সময় লাগে? আসলে যেটা হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনের নামে, সেটা জুডিশিয়ারি হয়নি। আমি একজন আইনের ছাত্র হিসাবে আমি বলছি যে জুডিশিয়াল মাইন্ড সেখানে অ্যাপ্লাই করা হয়নি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেছিল হাইকোর্টের চিফ জাস্টিস পুরো ব্যবস্থাপনাটা দেখবেন, কিন্তু হাইকোর্টের চিফ জাস্টিস তাদেরকে ট্রেনিং দেয়নি। ট্রেনিং দিয়েছেন যে আপনার নির্বাচন কমিশনের লোকজন, তারা তাদের মতো করে হারিটলি তাড়াহুড়ো করে কিছু মানুষকে নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া সেখানে হয়েছে, এবং সেখান থেকেই 27 লক্ষ নাম বাদ গেছে। তাদেরটা ট্রাইব্যুনালে আছে। ট্রাইব্যুনালে গিয়ে মানুষ রিলিফ পাবে কি? ট্রাইব্যুনাল যে আপনার অনলাইন ব্যবস্থা, সেখানে কোনো ডকুমেন্টস দেওয়ার জায়গা নেই। নতুন করে আমি ডকুমেন্টস দিতে চাই, একবার ধাক্কা খেয়েছি, আরও অনেক বেশি ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে, সেগুলো আমি দিতে চাই অনলাইনে। সেখানে সেগুলো আপলোড করার কোনো ব্যবস্থাপনা নেই। আপলোড আর অফলাইনে আপনি দেখবেন যে 10 দিন 12 দিন পেরিয়ে গেছে আমার নাম ডিলিট হওয়ার পরে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে, সেখানে কোনো সিস্টেম ডেভেলপ হয়নি। ডিএম অফিস বা এসডিও অফিসে গেলে সেখানে তারা বলছে এখন আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত, এখন ওই এসআইআরের সমস্ত কাজ করতে পারবো না, কাগজ নিতে পারবো না, আপনার যেখানে পাশে যান। সাধারণ মানুষকে হাঁকিয়ে দিয়েছে, তাদেরকে তাড়িয়ে দিয়েছে, কোনো সিস্টেম ডেভেলপ হয়নি। ফলে সামগ্রিকভাবে এই এসআইআর নিয়ে ট্রাইব্যুনালে কি হবে তাই নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে। সেখানেও কি এইভাবেই হবে, নাকি সত্যিকারের মানুষের বিচার পাইয়ে দেওয়া হবে, ন্যায় পাইয়ে দেওয়া হবে, জাস্টিস বা ন্যাচারাল জাস্টিস সেখানে হবে, তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই রয়েছে এবং প্রশ্ন থাকছে, প্রশ্ন থাকবে।